আইএলটিএস রিডিং এ এই আদি এবং আসল ট্রিক্সগুলো না জানলে আপনি যতই প্র্যাকটিস করেন কোনো লাভ নাই, ফলাফল আন্ডা। তাহলে চলুন দেখি রিডিং প্যাসেজের প্যাটার্নগুলো কেমন। খেয়াল করে দেখুন, প্রথম প্যাসেজটা আমরা সবাই কিন্তু জানি, আবার যারা যারা না জানেন তাদের জন্য বলছি। রিডিং প্যাসেজে 3টা প্যাসেজ থাকে, মানে পুরো রিডিংয়ে 3টা প্যাসেজ থাকে। এই 1 ঘন্টা সময়ের মধ্যে 40টা প্রশ্নের অ্যান্সার কিন্তু বের করতে হবে এই 3টা প্যাসেজ থেকে। তো রিডিং প্যাসেজ 1টা তুলনামূলক আগের 2টা প্যাসেজ থেকে, মানে রিডিং প্যাসেজ 2 এবং 3 থেকে সহজ, তুলনামূলক অনেক সহজ হচ্ছে রিডিং প্যাসেজ 1। এবং রিডিং প্যাসেজ 2টা রিডিং প্যাসেজ 1 থেকে একটু কঠিন, আবার 3টা কি 2 থেকে একটু কঠিন। আবার এরকমও কিন্তু মাঝে মাঝে হয়, যদি কপাল খুব আপনার খারাপ থাকে সেক্ষেত্রে দেখা গেল যে রিডিং প্যাসেজ 2টা 3 থেকেও কঠিন মনে হচ্ছে। এটা হতে পারে অনেকগুলো কারণে, আমরা সেগুলো কিন্তু ব্যাখ্যা করব আস্তে আস্তে। তার মানে রিডিং প্যাসেজ 3টাকে আমরা বলছি সবচেয়ে বেশি কঠিন। ভয় পাওয়ার কোনো কারণ নাই। আমি প্রত্যেকটা কোশ্চেন টাইপ নিয়ে আলাদা আলাদা সুন্দর করে ভিডিও বানাবো, যাতে করে আপনি আপনার কাঙ্ক্ষিত ব্যান্ডেজ স্কোর নিশ্চিত করতে পারেন। সবার আগে আপনাকে বুঝতে হবে ক্যামব্রিজ সিরিজের প্যাসেজগুলোর স্ট্রাকচারটা কেমন, এবং প্রত্যেকটা রিডিং প্যাসেজ আলাদা আলাদা মানে প্যাটার্ন ফলো করে, মানে চমৎকার একটা প্যাটার্ন ফলো করে। তার মানে এই যে প্যারাগ্রাফগুলো আছে রিডিং প্যাসেজে, প্রত্যেকটার মধ্যে কিন্তু হিন্টস লুকায় আছে, যেবারে ক্লু লুকায় আছে, যে আপনি একটা প্যারা থেকে আর একটা প্যারাগ্রাফে যখন যাচ্ছেন, ওই প্যারাগ্রাফ যেটা আপনি পড়লেন এটার হেডিংটা কেমন, এখানে আপনি কি সম্পর্কে আপনাকে মেসেজ দিচ্ছে সেটা আপনাকে মাথায় রাখতে হবে এবং বুঝতে হবে। রিডিং প্যাসেজ সলভ করার আগে আপনাকে কয়েকটা বিষয় মাথায় রাখতে হবে, কারণ একটা রিডিং প্যাসেজে অনেকগুলো প্যারাগ্রাফ থাকে এবং প্রত্যেকটা প্যারাগ্রাফ আমি বলেছি আলাদা আলাদা মেসেজ কিন্তু থাকে। একটা প্যারাগ্রাফের সাথে দেখবেন মেসেজ মানে আইডিয়া দেওয়ার ক্ষেত্রে কিন্তু মিল নাই, আলাদা আলাদা। প্রত্যেকেই নিজস্ব ভঙ্গিতে আলাদা আলাদা মেসেজ দেয় রিডারদেরকে। আমরা দেখতে পাচ্ছি এটা একটা রিডিং প্যাসেজ 1, প্যাসেজটার নাম হচ্ছে হেনরি মুর। এই প্যাসেজে দেখেন অনেকগুলো প্যারাগ্রাফ আছে, প্রত্যেকটা প্যারাগ্রাফ আলাদা আলাদা আইডিয়া বা আলাদা আলাদা মেসেজ কনভে করে। সহজ কথা, এই প্যারাগ্রাফের সাথে দেখেন এই প্যারাগ্রাফের মেসেজ এর কিন্তু মিল নাই, অথচ কিন্তু একই জিনিস নিয়ে কথা বলছে। হেনরি মুরের জীবন কাহিনী, জীবন বৃত্তান্ত নিয়ে কথা হচ্ছে। দেখেন এখানে প্রথম যে সেন্টেন্সটা, হেনরি মুর ওয়াজ বর্ন ইন ক্যাসেলফোর্ড, এই ক্যাসেলফোর্ডটা আবার কি, সেটা ওরা কমা দিয়ে বলতেছে যে একটা স্মল টাউন নিয়ার লিডস ইন দ্য নর্থ অফ ইংল্যান্ড, ইংল্যান্ডের নর্থের একটা শহর বোঝাচ্ছে। তার মানে এই যে প্যারাটা, এই যে প্যারাগ্রাফটা, এই প্যারাতে হেনরি মুরের জন্মস্থান বা কোথায় জন্মগ্রহণ করছে ওই জায়গা নিয়ে কথা হবে। আবার যদি পরের প্যারাটা দেখেন, আফটার দ্য ওয়ার্ড, এই প্যারাতে বলছে হেনরি মুর এনরোলড অ্যাট লিডস ইউনিভার্সিটি অফ আর্ট। তার মানে এখানে এই যে এনরোল মানে ভর্তি হওয়া, কোথায়, লিডস ইউনিভার্সিটি। তার মানে এই প্যারাতে তার পড়াশোনা নিয়ে কথা হবে, সে পড়াশোনা কোথায় করছে কিভাবে করছে সেটা নিয়ে কথা হবে। তার মানে প্রথম প্যারাগ্রাফে আমরা পাচ্ছি তার জন্মস্থান এবং জায়গা নিয়ে কথা হলো। দ্বিতীয় প্যারাগ্রাফেও যে মেসেজটা সেটা হচ্ছে তার স্টাডি নিয়ে কথা হলো। তৃতীয় প্যারাটা দেখেন, তৃতীয় প্যারাতে সে বলছে যে alongside the instructions he received from the Royal College, এখান থেকে দেখেন বলছে মোর ভিজিটেড মেনি অফ দ্য লন্ডন মিউজিয়াম, পার্টিকুলারলি দ্য ব্রিটিশ মিউজিয়াম। তার মানে সে কতগুলো জায়গা ভিজিট করছে। থার্ড প্যারাতে এই ভিজিট নিয়ে কথা হচ্ছে, কতগুলো জায়গা কতগুলো মিউজিয়াম সে ভিজিট করছে, কি কি জানছে সেটা নিয়ে কথা হচ্ছে। দ্বিতীয়ত, যে প্রতিটি প্যারাগ্রাফে শুরুতে টপিক সেন্টেন্স থাকে, যা মূলত এই প্যারাগ্রাফের হেডিং ইন্ডিকেট করে। তার মানে আপনি হেডিং বের করতে চাচ্ছেন প্যারাগ্রাফটা কি নিয়ে কথা, ওটা কিন্তু প্রথম সেন্টেন্সে আমরা সাধারণত পেয়ে থাকি। প্রথম সেন্টেন্সে যখন আমি প্রথম সেন্টেন্সটা পড়লাম, পড়ার পর আপনাকে বুঝতে হবে এই প্যারাগ্রাফে কি নিয়ে কথা। আপনি আরো চাইলে দুইটা একটা সেন্টেন্স পড়ে আরো শিওর হতে পারেন যে না, এটা নিয়েই কথা হচ্ছে এই প্যারাতে। 3 নম্বর যেটা, প্যারাগ্রাফগুলোতে কখনোই এলোমেলো আইডিয়া থাকে না। এরকম আমরা কখনোই চিন্তা করব না যে না এখানে এরকম আছে, পরের প্যারাতে উল্টা পাল্টা কথা, কিন্তু এর আগেরটার সাথে মিল নাই, এটা কখনোই হবে না। এলোমেলো আইডিয়া থাকবে না। একটা সেন্টেন্সের সাথে পরের সেন্টেন্সের চমৎকার একটা সঙ্গতি আছে, যেটাকে আমরা বলছি কোহেরেন্স অ্যান্ড কোহেশন। এবার আসেন চলেন, কোহেশনটা কি? কোহেশনটা হচ্ছে যে একদম সুপার গ্লুর মতো আছে না, যে যেমন হচ্ছে এই যে দেখেন আমার পুরো শার্টটার সাথে বোতামটা, কিন্তু এই বোতামটা দিয়ে আমি এটাকে কি করলাম, অ্যাটাচ করলাম, এটা হচ্ছে কোহেশন। একটা সেন্টেন্সের সাথে আর একটা সেন্টেন্সকে যখন আমি জোড়া দিচ্ছি, মাঝখানে যে লিঙ্কার্সগুলো ব্যবহার করছি সেটা হচ্ছে কোহেশন। তাহলে কোহেরেন্সটা কি? ওই যে পুরো প্যারাগ্রাফের একটা বিগ পিকচার আপনার মাথার মধ্যে আসলো, সেটা কিন্তু কোহেরেন্স। পরেরটা দেখেন, টপিক সেন্টেন্সটা বিস্তারিত বর্ণনা করার জন্য ঠিক পরেই সাপোর্টিং আইডিয়া দেয়া থাকে, যেটাকে আমি বললাম যে যেটা নিয়ে কথা হচ্ছে ওইটাকে আরো বিস্তারিত সুন্দর করে বোঝানোর জন্য সাপোর্টিং কিছু আইডিয়া থাকে। বাক্যের মধ্যে কমা
যেমন ওই যে প্রথম যে সেন্টেন্সটা আমি পড়িয়েছিলাম ক্যাসেল ফোর্ট, এখন ক্যাসেল ফোর্ট কি, এটা খায় না মাথায় দেয়, এটা আমি জানি না, এই জন্য ওরা কমা দিয়ে বলছে যে স্মল টাউন, কোথাকার, ইংল্যান্ডের একটা ছোট্ট শহর। এই যে দেখেন কমা দিয়ে বলতেছে, ড্যাশ দিয়ে বলতেছে, অথবা হাইফেন দিয়ে বলতেছে, দিস দ্যাট বা দা ইত্যাদি ব্যবহার করে পরবর্তী মানে পূর্ববর্তী যে আইডিয়াটা ওটা সম্পর্কে ডিটেলস একটা তথ্য আপনাকে দিচ্ছে। আরো একটা বিষয় আপনাকে মাথায় রাখতে হবে, এবং সেটা কি, এরপর পরই ঠিক আরো কিছু উদাহরণ দিয়ে সাপোর্টিং ডিটেলসকে প্রমাণ করা হয়। যেমন দুটি উদাহরণ বা আইডিয়া একসাথে উল্লেখ করতে যদি চাই, দুইটা সেন্টেন্সে জোড়া দিতে চাই বা দুইটা আইডিয়াকে, আমরা অ্যান, ইন এডিশন, নট অনলি বাট অলসো, মোর ওভার, এডিশনালি ইত্যাদি কোহেসিভ ডিভাইস ব্যবহার করা হয় দুইটা সেন্টেন্সকে আলাদা করে যুক্ত করতে। দুইটা সেন্টেন্সকে তুলনা করার জন্য আমরা এই কোহেসিভ ডিভাইসগুলো ব্যবহার করতে পারি, যেমন দেন, যেমন হি ইজ বেটার দ্যান মি, এই যে দেখেন বলছে কি তুলনা করার জন্য আমরা দেন ব্যবহার করতে পারি। অন দি আদার হ্যান্ড বলতে পারি লাইক, আনলাইক, অ্যাস, ইন কন্ট্রাস্ট, বাই কন্ট্রাস্ট, এগুলো ইউজ করা যায় ইত্যাদি শব্দ ব্যবহার করে কিন্তু আপনি তুলনা বোঝাতে, এগুলো কিন্তু খুবই মানে আপনাকে প্যাসেজের ডিটেলস ইনফরমেশন আপনাকে দিবে যে কার সাথে কার তুলনা হচ্ছে বা কি নিয়ে কথা হচ্ছে। এই যে কোহেসিভ ডিভাইসগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ। 5 নাম্বার যে বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে সেটা হলো পরিপূর্ণভাবে আইডিয়া প্রতিষ্ঠিত না করে কখনোই নতুন কোনো আইডিয়া নিয়ে আলোচনা করা হয় না। তার মানে কি, একটা প্যারাগ্রাফে একদম ডিটেলস পরিপূর্ণ তথ্য দেয়া থাকবে, এরকম যেন চিন্তা না করি যে না এখানে অর্ধেক তথ্য আছে, পরের প্যারাগ্রাফে আমি এই প্যারার পর বাকি তথ্য পাবো, এরকম কখনোই হবে না। ওই তথ্য কমপ্লিট করে দেন আরেকটা প্যারায় আরেকটা ইনফরমেশন নিয়ে কথা হবে। এবার আসেন রিডিং প্যাসেজ সলভ করার আগে এমন কিছু গুরুত্বপূর্ণ বিষয় যেটা আপনাকে অবশ্যই অবশ্যই জানতে হবে। চলেন তাহলে সেই বিষয়গুলোকে একটু দেখি। প্রথমত, আপনি যত পারেন একটা রিডিং প্যাসেজ যখন সলভ করবেন, এরকম যেন না হয় যে আচ্ছা আমাকে তো 20 মিনিটে সলভ করতে হবে, আমি স্টপওয়াচ ধরলাম 20 মিনিটেই সলভ করবো, না, এটা করা যাবে না। কারণ আপনি বিগিনার, আপনাকে রিডিং প্যাসেজ বুঝতে হলে যতটুকু সময় দরকার আপনি নেন, বুঝে বুঝে সুন্দর করে সেন্টেন্সের প্যাটার্ন বুঝেন, ভোকাবুলারি যদি না জানেন সেটা ভোকাবুলারি মিনিংটা কি সেটা বুঝেন, ওভারঅল কনটেক্সটটা বোঝার চেষ্টা করেন, আপনার যত খুশি সময় লাগে লাগুক। দ্বিতীয়ত, আপনাকে যে কাজটা করতে হবে, একটা প্যারাগ্রাফ বা একটা প্যাসেজ আপনি যখন সলভ করছেন, লাগলে 2বার 3বার 4বার যতবার লাগে, আপনি যতক্ষণ পর্যন্ত কমপ্লিটলি পুরো প্যাসেজের আইডিয়া, কোশ্চেনের প্যাটার্ন যতক্ষণ বুঝতে না পারতেছেন, সেন্টেন্সের স্ট্রাকচার, ততক্ষণ আপনি ওইটা বারে বারে করতে থাকবেন। এবার আসেন মহা গুরুত্বপূর্ণ একটা কথা আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে যে আপনি যে প্যাসেজ সলভ করতে যাচ্ছেন বা প্যাসেজের এগেইনস্টে যে প্রশ্নগুলো আছে, এগুলো করতে গিয়ে আপনার কোথায় কোথায় প্রবলেম হচ্ছে সেগুলোকে খুঁজে বের করুন। ধরেন প্রশ্নে বলা আছে ট্রু ফলস নট গিভেনের ক্ষেত্রে উইনার্স একাডেমি ইউজুয়ালি ক্লোজেস 1 ডে ইন আ উইক, সপ্তাহে একদিন বন্ধ থাকে। প্যাসেজে গিয়ে আপনি পাচ্ছেন উইনার্স একাডেমি ইউজুয়ালি ওপেন্স 6 days ইন আ উইক। এখন আপনি প্রথমে দিয়েছেন অ্যান্সারটা ফলস, আপনি বুঝেন নাই, পরে বুঝতে পারেন আচ্ছা উইনার্স একাডেমি তো সপ্তাহে 6 দিন খোলা থাকে, প্রশ্নে বলছে উইনার্স একাডেমি সপ্তাহে একদিন বন্ধ থাকে। দেখেন এটাকে বলা হয় রিভার্স প্যারাফ্রেজ করছে, কি করছে, তাহলে তো অ্যান্সারটা ট্রু হবে। এই যে অ্যান্সারটা যে ট্রু হলো, রিভার্স প্যারাফ্রেজ যে করছে, এটা আপনি পাশে কি করবেন, লিখে রাখবেন, যেটাকে 4 নাম্বার পয়েন্ট আমি বলছি, যে আপনি কোশ্চেনের পাশে, যেহেতু এটা কম্পিউটার ডেলিভারি টেস্ট এখন শুরু হয়ে গেছে, আপনি পাশেই কি করবেন, নোট নেবেন। 5 নাম্বারটা হলো প্রশ্নে কোথায় কোথায় ট্র্যাপ আছে সেটা খুঁজে বের করুন। যেমন আগের প্রশ্নটাতে বললাম ট্র্যাপটা কি ছিল, ওরা রিভার্স প্যারাফ্রেজ করেছে, কি করেছে, এটা এই বিষয়গুলো কিন্তু খুব সহজেই আপনাকে নোট নিয়ে রাখতে হবে, যাতে করে আপনি পরবর্তীতে এই টাইপের কোশ্চেন আসলে ইজিলি সলভ করতে পারেন। 6 নাম্বার যে পয়েন্টটা সেটা খুবই গুরুত্বপূর্ণ, উত্তরটি সঠিক হওয়ার পেছনে যে কারণগুলো ছিল সেটাও লিখে রাখুন, আবার ব্যাঠিক হওয়া তার মানে ফলস যে হয়েছে, উত্তরটা যে হয়নি, সেই কারণগুলো খুঁজে খুঁজে নোট করুন, যাতে করে এগুলো আপনি সহজে ওভারকাম করতে পারেন। 7 নাম্বার যে পয়েন্টটা, এভাবে আপনি প্র্যাকটিস করতে করতে যখন আপনার মধ্যে অ্যাকিউরেসি চলে আসবে, যে আপনি এখন প্রত্যেকটা প্রশ্নের টাইপ দেখলে বুঝতে পারতেছেন এবং ওই অনুযায়ী সলভ করতে পারতেছেন, তখন কিন্তু আপনি এক্সাম অ্যাপ্রোচে সলভ করুন, 20 মিনিট স্টপওয়াচ ধরে এবং 20 মিনিটের মধ্যেই সলভ করার চেষ্টা করুন। একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে রিডিং প্যাসেজ 1টা কিন্তু 20 মিনিট আর একটু কমাবেন, 15-16 মিনিটের মধ্যে সলভ করবেন, যেহেতু 2 এবং 3টি একটু কঠিন, ওগুলোতে একটু বেশি সময় যাতে পাওয়া যায় সেই কাজটা বা সেই দিকে খেয়াল রাখুন। এবার আপনি যখন সেলফ প্র্যাকটিস করলেন, যে 20 মিনিট স্টপওয়াচ ধরে প্যাসেজগুলো সলভ করলেন, মানে প্যাসেজটা সলভ করলেন, তখন অ্যান্সারটা নিজে নিজে ফাঁকনামি করে আবার অ্যান্সার মিলাই নিয়েন না, তাহলে কিন্তু অ্যান্সার মাথার মধ্যে চলে আসবে, মুখস্থ হয়ে যাবে। আপনি যে কাজটা করবেন, যেগুলো কারেক্ট হয়েছে পার্টনারকে বলবেন ওগুলো টিক দিতে, যেগুলো ভুল হয়েছে, কেন ভুল হয়েছে, আপনি আবার প্যাসেজটাতে চলে আসুন এবং খুঁজে বের করুন কেন ভুল হলো।
দেখেন রিডিং প্যাসেজে কত অলিগলি আছে, সব কিন্তু আজকে আমি এই ভিডিওতে এক্সপ্লেন করার চেষ্টা করেছি, যেটা আমি আমার ক্লাসে স্টুডেন্টদেরকে বোঝাই। কারণ আমার কাছে কারা আসে ভাই, আসে হচ্ছে সবচেয়ে দুর্বল স্টুডেন্টগুলো। আমি তাদের জন্য যে স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করে তাদেরকে ভালো স্কোর পাইয়ে দিতে সহায়তা করি, সেম স্ট্র্যাটেজি আজকে কিন্তু শেয়ার করেছি এই ভিডিওতে। তাহলে কি করতে হবে, একটা থ্যাঙ্কস তো আমি পেতে পারি নাকি, দিবেন না? আচ্ছা, থ্যাঙ্কস দেওয়া লাগবে না। আপাতত আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন এবং ফেসবুকে যদি দেখে থাকেন ফেসবুক পেজটাকে ফলো করে দেন, যাতে করে আমার বাকি ভিডিও বা অন্য অন্য ভিডিওগুলো সবার আগে চলে যায় আপনার কাছে। দেখা হচ্ছে, ততদিন পর্যন্ত সুস্থ থাকেন, ভালো থাকেন, সালামু আলাইকুম।